নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা, সুইটিশ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা আজকে দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আগের দিনের ব্লগ তোমরা দেখেইছো কম বেশি সকলেই, যে নবান্নের প্রস্তুতি পর্ব কী ছিল। তো আজকের দিনটা হচ্ছে নবান্নের দিন। তো আজকে বাড়িতে উৎসব, নবান্ন উৎসব। তো সেই জন্যই আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর দুটো ঘরে বেড কভার চেঞ্জ করে নিয়েছি, নতুন দুটো বেড কভার পেতে দিয়ে একবারে ঘর ক্লিন করে স্নান করে নিয়েছি। যেহেতু আজকে ঠাকুরকে পুজো দেব, পুজো তো আমরা রেগুলারই দিই, কিন্তু আজকে একটু আলাদা। তো এখন বাজে সকাল 7টা। চারিদিকটা তোমরা দেখেই বুঝতে পারছো, খুব সকালে আমি ছাদে জামা কাপড় মেলতে এসেছি। সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি। কখন উঠেছিলাম বলো তো? ভোর 5টায়। কারণ ভোর 5টায় যদি আমি না উঠি আজকে, তো আমি সমস্ত কাজ কমপ্লিট ঠিকঠাক মতো যদি না করি, তো আমি রান্নাঘরে ঢুকতে আমার প্রচুর টাইম লেগে যাবে। তো রান্নাঘরে যদি লেট করে আমি ঢুকি না, তাহলে আমি রান্না বান্না করতেও প্রচুর টাইম লেগে যাবে। ওর জন্যে আজকে আমি 5টায় উঠেছি। আর দেখো এখানে আমার ছেলেও ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছে। ভাবছি আজকে ওকেও স্নান করিয়ে দেব। একটু গরম জল করে নেব, যদিও একটু বাইরে ঠান্ডা। তো আমাদের এখানে না খুব একটা ঠান্ডা পড়ে না, তো তাই খুব সকালে চান করলেও খুব একটা ওরও অসুবিধা হবে না। রোজ তো 12টার সময় চান করে, আজকে না হয় 8টার সময়তেই চান করলো, তো কি এসে যায়, তাই না বন্ধুরা? তো জামা কাপড়গুলো সব কমপ্লিট করে মেলে আর ক্লিপ দিয়ে দেব অবশ্যই, কারণ আমাদের এখানে ভীষণ হাওয়া। তোমরা এখনই বুঝতে পারছো জামা কাপড়গুলো এলোমেলো করে নড়াচড়া করছে, কারণ ক্লিপ না দিলে আমি দেখব ছাদে সব মেঝেতে পড়ে যাবে জামা কাপড়। তো তখন আমাকে আবার ধুতে হবে। তো ওই জন্য আমি ক্লিপটা ব্যবহার করি। এখন তো চলে এসেছি, এখন সব নবান্নের উপকরণগুলো কাটা হয়ে গেছে। কি কি দেব, কি কি ফল দেব, কি দেব সব বলছি। তোমরা অনেকেই নবান্ন উৎসব অনেক গ্রামে হয় না, অনেকজনাই জানে না নবান্ন কিভাবে তৈরি করতে হয়, তো এটা কেমন উৎসব, তো সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সঙ্গে থাকো, পাশে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো এই একটা আলাদা জায়গায় দেখতে পাচ্ছ নবান্ন মাখা হচ্ছে। এখানে ফল কাটা হয়েছে, আপেল, কলা, নারকেল কুড়া রয়েছে, মূলো কুড়া, তারপরে রাঙা আলু, ঠিক আছে, আদা, ক্ষীর, দুধ, এইগুলো লাগে নবান্নের জন্য। আর মাস্ট হচ্ছে চাল গুঁড়ো, এটা তো না হলে নবান্ন হবেই না। এখানে দেখতে পাচ্ছ আলাদা করে মেখে নিচ্ছি নবান্ন, কারণ এটা হচ্ছে আমি ঠাকুরকে দেব বলে। আর এই নবান্নটা মাখছে আমার হাজব্যান্ড, কারণ আমি ছোট্টবেলা থেকে দেখে এসেছি এবং আজ পর্যন্ত দেখে এসেছি কখনো নবান্ন উৎসব পালন করার সময় আমার মা বা আমার জেঠিমা কাকিমারা কখনোই নবান্নটাকে তৈরি করেন না, কারণ এটা ছেলেদেরই করতে হয়, এটাই নিয়ম। তাই আমার বরমশাই করছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ঠাকুরকে যে জায়গাটায় ভোগ নিবেদন করা হয় রোজ, যে থালাটায়, তো সেই থালাটা আনা হয়েছে এবং ঠাকুরকে নবান্নটা দেওয়া হচ্ছে। ছোট্টবেলা থেকে আজকে অবধি সব সময় দেখে এসেছি দেশে কি করে, বিদেশে তো আমরা এরকমভাবে করি, দেশে কলা পাতাতে নবান্ন দেয়। আমাদের 14 পুরুষকে ভাত বাড়ায়, নবান্ন দেয়, ঠাকুরকেও কলা পাতায় দিয়ে থাকেন মারা বাবারা, তো এরকম করে দেয়। আমি এখানে কলা পাতাটা পাইনি, তার জন্য থালাটাই ইউজ করেছি। তো যে থালাটাই আমি প্রতিদিন ঠাকুরকে ভোগ নিবেদন করি, তো সেই থালাটাতেই দেওয়া হচ্ছে। আর এটা কি বলো তো বন্ধুরা, তোমরা তো সকলেই জানো তুলসী পাতা যদি ঠাকুরের খাবারের ওপর আমরা না দিই বা জলে না দিই, তাহলে ঠাকুর খাবারটা আমাদের কখনোই ভগবান সেটা গ্রহণ করেন না। তাই তুলসী পাতা তোমরা যারা জানো না তাদেরকে বলছি, ভগবানের খাবারে অবশ্যই তুলসী পাতা দেবে। আর এই যে আমার কৃষ্ণ ঠাকুরের চরণেও একটা তুলসী পাতা দেওয়া আছে।
তো ঠাকুরকে তো ভোগ নিবেদন করা হলো, তারপর যে থালাটায় ভোগ নিবেদন করেছিলাম সেটাও নিয়ে চলে এসেছি। এটাই হচ্ছে ঠাকুরের প্রসাদ। এই প্রসাদটা আমি এখন নবান্নের মধ্যে মিশিয়ে দেব। তো ঠাকুরের কাছে পুজোটা দেওয়া হলো, এটাই হচ্ছে আমাদের প্রসাদ। তো দেখো নবান্নটা আমরা কিভাবে ঘরে তৈরি করি। দেখো প্রথমে আমরা জল মানে গরম করে নিয়েছি গ্যাসে, জল, দুধ আর খাজুরের গুড় একসঙ্গে গরম করা হয়েছে গ্যাসে, ঠিক আছে। তারপর গরম করার পর এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিলাম ক্ষীরটা। এরপর সব উপকরণগুলো একে একে সমস্ত কিছু মিশিয়ে দেব। যেমন ধরো আপেল কুচি, কলা, নারকেল কোড়া, এখানে যা যা আছে, মূলো, তো সমস্ত কিছু একসঙ্গে সমস্ত কিছু মিশিয়ে দেওয়া হচ্ছে। আর তারপর মিশিয়ে দেওয়ার পর কেমন ঘনত্ব হবে, কেমন কি হবে, এবং চিনি যদি লাগে বা আমরা যে খাজুরের গুড় দিই এই নবানের মধ্যে, এটা যদি লাগে তো সেগুলো চেক করে নিতে হয়। আমার বরমশাই এগুলো এখন হাতে একটু চিপে চিপে দিল, যাতে এগুলো খুব মুখে ঠেকলে ভালো লাগে না, তাই একটু মেখে নিয়ে তারপর নবান্নের মধ্যে মিক্স করে দিতে হয়। দেখো সমস্ত কিছু কিন্তু এখানে মেশা কমপ্লিট। এবার একটা হাতা নিয়ে এগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে। আর মেশানোর পর একটা গুঁড়ো মশলা দিতে হবে এই নবান্নের মধ্যে, সেটা আমি তোমাদের সঙ্গে ভিডিওতে দেখাইনি, তাই আমি ভয়েসে বলে দিচ্ছি। তো মশলাটা হচ্ছে এলাচ গুঁড়ো। তো এলাচ 4-5টা এলাচ নিয়ে একটু চিনি নিয়ে একসঙ্গে শিলে বেটে ওই গুঁড়ো মশলাটা আর কি নবান্নের মধ্যে মিশিয়ে দিতে হবে। তো মিশিয়ে দিলে একটা আলাদা সেন্ট আসবে আর টেস্টটাও খুব সুন্দর আসবে। আমরা কিন্তু পায়েস রান্না করলে বা পিঠেতে যখন আমরা দুধ পুলি ব্যবহার করি, দুধ পুলি যখন রান্না করি তখন কিন্তু একটু এলাচ গুঁড়ো দিয়ে থাকি, পায়েস রান্না করলেও একটু এলাচ গুঁড়ো দিয়ে থাকি। তো এটা হচ্ছে দুধেরই, তো একটু এলাচ গুঁড়ো দিলে খুব টেস্ট হয়। তো বন্ধুরা এখন খাবার নিয়ে চলে এসেছি, নবান্ন একটু সবাই মিলে খেলাম। বর চলে গেছে অফিসে, বাবুকে খাইয়ে দিয়েছি খিচুড়ি, আর এখনও আমি একটু খেয়ে নিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। কারণ বেশিক্ষণ শুকিয়ে থাকলে একটু অসুবিধা হবে, কারণ আমার ছোট বাচ্চা আছে, তাই আমার মা বলল তোকে বেশিক্ষণ শুকিয়ে থাকতে হবে না, তুই কিছু একটু খেয়ে নে। তাই এই যে সকাল সকাল একটু খিচুড়ি বানিয়েছিলাম, ছেলেকে তো আমি খাইয়ে দিয়েছি, এখন আমি একটু খেয়ে একবারে চলে যাব রান্নাঘরে, রান্না বসাবো। এখন দেখো রান্নাঘরে চলে এসেছি, আর আগে আমি ভেবে রেখেছি ভাজাভুজিগুলো আগেই করে নেব। তাই দেখো কড়াইয়ে তো তেল গরম হওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম, আর আলুগুলো দেওয়ার আগে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। নুন আর হলুদ আলুগুলোর মধ্যে মাখিয়ে রাখলে ভালো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো আমি আলুগুলো ভাজতে থাকি, আর একটা কথায় মাথায় ঘুরছে সেই তখন থেকে, ভাবছি যে কখন রান্নাগুলো কমপ্লিট হবে, কখন কমপ্লিট হবে। এখন কটা বাজে বলো তো? 10টা বেজে গেছে। তো 10টা বেজে গেছে, এখন রান্নাঘরে ঢুকলাম, রান্নাগুলো কি 2:30টার মধ্যে কমপ্লিট করতে পারবো? তো মনে মনে এই চিন্তা নিয়ে রান্না করছি, কারণ 2:30টার সময় আমার হাজবেন্ড অফিস থেকে চলে আসবে, তো তাকে তো টাইমে খেতে দিতে হবে। আর আজকে একটা আলাদা দিন আমাদের জন্য, তো আজকের দিনে যদি একটু টাইম মতো না খাই তাহলে একদমই ভালো লাগে না। আলুগুলো আমার মানে পুরো কমপ্লিট করে ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজেছি। তো এবার আলুগুলো আমি সব তুলে নেব।
এখন ভাজবো বেগুন। তার জন্য দেখো বেগুনেও সেই একই রকমভাবে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলতে চাই, তোমাদের একটা টিপস দিচ্ছি, দেখো এটা কাজে লাগাও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। বেগুন ভাজা অনেকেই বাচ্চারা খেতে চায় না, আমরা বড়রাও কিন্তু অনেক সময় বেগুন ভাজা পছন্দ করি না অনেকেই। তো বেগুন ভাজা যারা ভালোবাসে না, তো কি করবে আমি বলছি, যখন বেগুনটায় নুন হলুদ মাখিয়ে রাখবে তখন একটু মানে হাফ চামচ মতো একটু চিনি দিয়ে দেবে। তো চিনি দিলে আর নুন হলুদ একসঙ্গে মাখিয়ে রাখলে তো বেগুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় তাড়াতাড়ি, এবং খেতে অসাধারণ টেস্ট হয়। তো অনেক বাচ্চারাই খায় না বেগুন ভাজা, তো এরকম করে তোমরা দিয়ে দেখতে পারো, অবশ্যই তাদেরও পছন্দ হবে। আর এখানে মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, কারণ হাতে খুব অল্প একটু টাইম আছে। তো 10টা থেকে 2:30 অবধি অনেকগুলো রান্না বাকি। তো মাথার মধ্যে এটাই শুধু চিন্তা হচ্ছে সব কিছু কমপ্লিট করতে পারবো কি না, কারণ একা হাতে সমস্ত কিছু কাজ। তবুও তো তোমরা আগের দিন ভিডিওতে আমার দেখেছো যে সমস্ত কিছু সবজি আমি কাটাকুটি করে রেখেছিলাম, তো ওর জন্য আজকে আমার একটু হলেও তাড়াতাড়ি হবে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার বেগুনগুলো পুরো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো দুই একটা একটু মনে হচ্ছে যেন ভাজতে হবে, ওর জন্য একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর যদি আমরা ভাজাভুজির টাইমে তেলটা একটু বেশি দিই, বেশি তেল করি, মানে তেলটা যদি একটু বেশি ইউজ করি, তাহলে ভাজাভুজিটা একটু তাড়াতাড়িই হয়ে যায়। তো আজকে অনেক কিছু রান্না বান্না করতে হবে, তোমরা আগের দিন ভিডিওতেই দেখেছো যে অনেক কিছু কেটে রাখলাম। তো আমি সমস্ত কিছু রান্না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তো যতটুকু পারবো আমি অবশ্যই শেয়ার করব। তোমরা পাশে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখানে তেল গরম করতে দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি গোটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এটা কি করব বলো তো, এটা ডাল বানাবো আজকে। ভেবেছি ডালটা, মুগ ডালটা মানে মাছের মাথা দিয়ে বানাবো, তো একটু আলাদাভাবে বানাবো। রোজ তো একইভাবে বানায়, আজ একটু আলাদা। তো কারি পাতা দিয়েছি দেখতে পেলে, আর কারি পাতাটা এই টাইমে এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল। যারা কারি পাতা খাও, রান্নায় ব্যবহার করো বা ডালে, তো তারা তো জানো খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখানে আদা আর জিরে বেটে দিয়ে দিলাম, সঙ্গে একটু ধনে গুঁড়োও দিয়েছিলাম। তো মশলাটা ভালো করে কষানোর পর আমি মাছের মাথাটা আগে থেকে আমার ভাজা করা হয়ে গেছিলো, তো ভাজা মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। এবার দেখো ডালটাও ঢেলে দিলাম। এবার একটু স্বাদ মতো লবণ আর মানে হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো লবণ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ হলুদটা আগেই অ্যাড করে দিয়েছি। আর লবণটা আমি একটু কমই দিলাম, কারণ আমি যখন সিদ্ধ করতে দিয়েছিলাম ডালটা প্রেসারে, তখন আমার অটোমেটিক একটু লবণ দিয়েই ছিলাম। ডালের কালারটা কিন্তু দারুণ এসছে। আর ডালটা ভাবছি এরকমই রাখবো, পাতলা করব না, কারণ এরকম ডাল খেতে আমার বর আমার ছেলে দুজনেই খুব ভালোবাসে। এখন দেখো রুই মাছটা রান্না করছি, আর রুই মাছটা সর্ষে দিয়ে করছি। আর সমস্ত কিছু রান্না আমার কমপ্লিট। তো সমস্ত কিছু রান্না তো আর শেয়ার করা যায় না, অনেকগুলো রান্না থাকে আজকের দিনে, তো যেটুকু পারলাম তোমাদের সামনে নিয়ে আসলাম। এখন দেখো ভাজছি হচ্ছে আদলসা। তো এটাকে তো আমরা আদলসাই বলি, অনেকে বলে গুড় পিঠে, অনেকে বলে পাকান পিঠে, অনেকেই অনেক রকম বলে থাকে শুনেছি, কিন্তু আমরা এটাকে বলি আদলসা। তো এটা আমি কিভাবে ব্যাটারটা করেছি বলে দিই। গুড় দিয়েছি, ময়দা দিয়েছি আর দিয়েছি সুজি। তো এইগুলো একসঙ্গে মিক্স করে মেখেছি।
আর সেন্ট হওয়ার জন্য মৌরি দিয়েছিলাম। আর কিভাবে এটা আমি বানাচ্ছি, কি করে কি করছি, সমস্ত কিছু একটা রেসিপি নিয়ে আসবো এটার অন্য দিন। তো আশা করছি তোমাদের সেই ভিডিওটা ভালো লাগবে। এক এক করে সমস্ত কিছু ভেজে নেবো। আর কত সুন্দর ফুলছে দেখো। তো এই যে সমস্ত রান্না আমার কমপ্লিট। এখন সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো যে এতক্ষণ আমি কি রান্না বান্না করলাম। এখানে তো বেগুন ভাজা, আলু ভাজা রয়েছে, বেশি কিছু ভাজাভুজি আজ করিনি, কারণ অন্যান্য রান্না থাকে যখন তখন ভাজাভুজি আর বেশি কেউ খেতে চায় না। এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর এটা দেখো আলু ফুলকপির দম। এটা কি বলো তো, এটা শুক্তো রান্না করেছি। আগের দিন বলেছিলাম শুক্তো করব, এটা 5 মিশালি সবজি দেওয়া আছে, তো সেটা দিয়ে শুক্তো করেছি। এটা তো মাছ সর্ষেটা দেখতে পাচ্ছ, রুই মাছ সর্ষে। আর ভেবেছিলাম মাছ সর্ষে করব না, আদা রসুন দিয়ে করব, কিন্তু আদা রসুন দিয়ে মাছ অতটা কেউ ভালোবাসে না আমার ঘরে। তো আমি নিজেও ভালোবাসি না, কি বলবো বলো, আমরা সর্ষে দিয়ে মাছ খেতে, মানে মাছের ঝাল যেটাকে বলে, তো এটাই খেতে আমরা বেশি ভালোবাসি, ওর জন্য এটাই করলাম। সর্বশেষে রয়েছে টক, আলু, পালং শাক, কচু দিয়ে, মূলো দিয়ে টক করা হয়েছে, এটা কাঁচা তেঁতুলের টক। তো রান্নাগুলো কিন্তু টাইমের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ পায়েস। তো পায়েসটা আমি হাফ কাপ চাল দিয়েছিলাম, আর প্রায় 1 থেকে 1.5 কেজি মতো দুধ দেওয়া ছিল, আর কাজু কিশমিশ তো দেওয়াই ছিল পায়েসের মধ্যে। এটা গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা করেছিলাম। তো পায়েসটা তো দেখেই মনে হচ্ছে খুব দুধের মতো, ক্ষীরের মতো হয়েছে, তো খেতেও সেই ক্ষীরের মতোই হয়েছিল। সব শেষে রয়েছে আদর্শা, এই যে দেখো। আর বন্ধুরা, সমস্ত রান্নাগুলো খুব টেস্টি হয়েছিল, খুব ভালো হয়েছিল, আমার বরমশাই বলেছে। তো শুনেও খুব শান্তি হয়েছে, কারণ এক হাতে সমস্ত কিছু করেছি আর সব রান্না কমপ্লিট করতেও পেরেছি টাইমের মধ্যে। আর খাবারটা এবার চলো সার্ভ করে দিই সবাইকে। সবাই বলতে আমি, আমার বর আর আমার ছেলে। এই যে দেখো এতগুলো রান্না করেছি একা হাতে। চলো খাওয়া দাওয়া করার পর ফিরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। ভিডিওটা আর শ্যুট করিনি, বিকেলবেলা একটু রেস্ট করছিলাম, সারাদিন প্রচুর ধকল গেছে তাই। তো এখন সন্ধ্যা লেগে গেছে, বাইরের পরিবেশটা তোমাদের দেখাচ্ছে। বিশাখাপত্তনম শহরটা কত মিষ্টি শহর দেখো। আর এখন নবান্ন খেতে একটু ইচ্ছে হলো, তাই ক্ষীর মানে ক্ষীরটা বেঁচে গেছিলো, সেই ক্ষীরটা একটু দিয়ে দিলাম নবান্নের মধ্যে। তো একটা আমার বাটি, একটা আমার বরের বাটি। চলো নবান্নটা খেতে খেতে, আজকের কিন্তু ভিডিওটা নবান্নটা খেতে খেতে শেষ করব। তো দুজনের জন্য নবান্নটা বেড়ে নিয়েছি। আর এই নবান্নটা ছিল ফ্রিজের মধ্যে, তো ঠান্ডা নবান্ন খেতে কিন্তু বেশ ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছ।
এই যে আমি বাটি নিয়ে বসে পড়েছি, আর আমার বড় ওইদিকে খাচ্ছে, ওর সঙ্গে একটু গল্প করতে করতে খাচ্ছি। তো আজকে ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে, নবান্ন উৎসব বলতে যদি বোঝাতে পারি তোমাদেরকে কিছু, তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আমার ভিডিওটা। আর যারা নতুন বন্ধু হয়ে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা বন্ধুরা।